তোদের বাসর রাত কেমন কাটলো ডিয়ার বেস্টো? আয়রা তোদের মুখে বাসরের কথা শুনে ওদের হাত ছাড়িয়ে খাট থেকে এক লাফে উঠে দাঁড়ালো। তারপর বলল, বাসর? কিসের বাসর? বাসর আবার কিসের হয়? বিয়ের পর স্বামীর সঙ্গে প্রথম রাত কাটানোকে বাসর বলে। আর নির্ঝর ফায়া তো তোকে বিয়ে করে রেখে চলে গিয়েছিল, আর দেশে ফিরে তো গতকালই তোর একসঙ্গে ছিলিস, তাহলে তো সেটাই বাসর। শিশির কথাটি লিজা টেনা লেফটেনে উচ্চারণ করলো। শোন, ওসব বাসর টাসর আমাদের হয়নি। তোরা যা ভাবছিস আসলে তেমন কিছুই হয়নি। আমি সারা রাত ঘুমিয়েই ছিলাম। লিজাও কম নয়, সেও সমান তালে আয়রাতের সঙ্গে তর্কে প্রতিযোগিতায় নেমেছে। লিজা আয়রাতের সামনাসামনি দাঁড়িয়ে বলল, তুই কি বাঙালিকে ইলিশ মাছ চেনাচ্ছিস? আমি তো আজ পর্যন্ত নিচে ঠিক করতে পারি না কোনটা কি মাছ, তোকে কি করে চেনাবো বল? আয়রাতের বয়স খুব একটা কম নয়, 18 হয়ে গেছে। সেখানে নির্ঝর ভাইও একজন হ্যান্ডসাম পুরুষ। দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে একই রুমে ছিল, অথচ তাদের মধ্যে কিছুই হয়নি। এটা জানেই তারা কেউ বিশ্বাস করতে চাইছে না। জিনিয়া আমরা পাগল, কিন্তু ততটাও পাগল নই যতটা তুই প্রমাণ করতে চাইছিস। আর এটা তো পাল্টা জবাব দিল। আমি আবার কখন প্রমাণ করতে চাইলাম যে তোরা পাগল? যদি তোদের মধ্যে কিছু না হয়েই থাকবে তাহলে তুই এত সকাল সকাল গোসল করলি কেন? হ্যাঁ, তুই তো এত সকালে কখনো স্কুল ছাড়া গোসল করিস না, তাহলে আজ কেন করলি? আয়রা তোদের বিচক্ষণতা দেখে তার মাথায় হাত। তারা একটা ঘটনাকে কত দূর থেকে কত দূর টেনে নিয়ে গেছে এই ভেবেই রাতে নিজেকে পাগল মনে হচ্ছে। ওদেরকে কে বোঝাবে এখন যে তাদের মধ্যে সত্যিই কিছু হয়নি? আয়রাত মুখ ফার করে নিরুপায় হয়ে বলল, তোদের কসম আমাদের মধ্যে সত্যি এমন কিছু হয়নি রে। আয়রাতের এমন মলিন কণ্ঠস্বর শুনে কেন জানি না ওদের বিশ্বাস করতে ইচ্ছে করলো। ওকে লিজা জিজ্ঞেস করলো, সত্যি তোদের মধ্যে কিছু হয়নি? তোরা বিশ্বাস কর, সত্যি কিছু হয়নি। আর যদি কিছু হয়ে থাকে তাহলে আমি তোদের কাছে লুকাতে কেন যাব? স্বামী স্ত্রী একসঙ্গে থাকলে এটা হতেই পারে, স্বাভাবিক। সেখানে আমি এইসব লুকিয়ে কি করবো তো আবার তোদের কাছে? তোরাই বল। আজ যে ঘৃণার যোগ্য মানুষটাকে আমি ভালোবেসেছি, আমার সঙ্গে করা অপরাধ ভুলে গিয়েছি, নিজের স্বামীর উপর মেনে নিয়েছি, সে মানুষটা যদি আমার কাছে আসে তাহলে আমার থেকে খুশি আর কেই বা হবে? আয়রাতের কথায় যথেষ্ট যুক্তি আছে, সেটা ওরা বুঝতে পেরেছে। কিন্তু তাদের মন খারাপ হলো। এইভাবে তারা কত কষ্ট করে নির্ঝর আর আয়রাতকে একসঙ্গে করলো, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। এইভাবে ওদের মন খারাপ করছে। তারপরে ওদের উদ্দেশ্যে বলল, আচ্ছা তোরা আমার প্রশ্নের উত্তর দে। জিনিয়া, কি প্রশ্ন? আমি নির্ঝর ভাইয়ার রুমে গেলাম কিভাবে? আয়রাত নিজের কথা শেষ করতেই লিজা রকেটের গতিতে উত্তর দিল, কিভাবে আবার নির্ঝর ভাইয়ার কোলে চেপে? আয়রাত ওদের মুখ থেকেও ফাহিমের মতন একই রকম উত্তর শুনে বেশ অবাক হলো। ওকে আনতে গিয়েছে, তাও আবার কিনা নির্ঝর, ব্যাপারটা তাকে বেশ ভাবাচ্ছে। মামুনির মতো আমারও বিশ্বাস হচ্ছে না নির্ঝর ভাই আমাকে আনতে গিয়েছিল। আয়রাত দোটানায় ভুগছে দেখে জিনিয়া তার হাতে থাকা মুঠো ফোনটি থেকে একটি ছবি, তার সাথে কয়েকটি ভিডিও ক্লিপ বের করে আয়রাতের সামনে মেলে ধরল। আয়রাত জিনিয়ার হাত থেকে তার ফোনটি নিয়ে ছবিগুলো এপাশ ওপাশ পাল্টে জুম করে দেখতে লাগলো। আয়রাতের সামনের দৃশ্যমান হলো একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে নির্ঝর তাকে কোলে করে সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে আসছে। এটা তো সত্যি নির্ঝর ভাইয়া। নির্ঝর ভাইয়া তো? আয়রাত লিজাকে প্রশ্নসূচক দৃষ্টিতে চোখ ছোট ছোট করে শোধালো। কিন্তু নির্ঝর ভাইয়া আমাকে কেন আনতে গেল লিজা? সেটা তো আমার জানি না, তবে নির্ঝর ভাইয়া রাহাত ভাইয়াকে কাল দুপুর বেলায় তোর পাশে বসতে দেখে যেভাবে জেলাসি ফিল করছিল, আমার মনে হয় তুই ওদের বাড়ি আছিস ভেবে নির্ঝর ভাইয়া তোকে আনতে গিয়েছিল। কিন্তু ভাইয়া তোকে এই রুমে না নিয়ে এসে সোজা নিজের রুমে নিয়ে চলে গেল। তার উপরেও তোরা দুজন একই রুমে ছিলি। তোদের মধ্যে যেমনই সম্পর্ক থাকুক না কেন, তবুও তোরা দুজন প্রাপ্তবয়স্ক মানুষ, তাই আমরা ভেবেছিলাম তোদের মধ্যে কোনো ফিজিক্যাল রিলেশন হয়েছে। কিন্তু কি আর করার, তুই তো সারা রাত গরুর মতো ঘুমিয়েছিস শুধু। ধুত, তোকে দেখে কোনো কাজ হয় না, তুই আসলেই একটা বলদ। তাই বলে যিনি আয়রাত মুখ ফেংচি দিয়ে বেডের উপর বসে পড়ল। লিজাকে বলদ বলতে দেখে আয়রাত বলল, আমি বলদ নই বলদি। আয়রাতের প্রতি উত্তরে লিজা বলে, সে তো যাই হোস না কেন, গরুরই তো জাত। আয়রাত লিজার দিকে রাগে দৃষ্টিতে চোখ গোল গোল করে তাকালো। তারপর 3 আলিফ টেনে বলল, কি? আমি গরুর জাত? তুই আমাকে কথা বলতে পারলে? ও, তুমি বলদ থেকে বলদি হতে পারো, আর আমি গরুর জাত বললেই দোষ? আয়রাত বুঝতে পারলো যে সে নিজের কথায় নিজেই ফেসে গেছে। তাই ও ফোঁস করে শ্বাস ছাড়লো। তারপর অভিমান করে বলল, তাই বলে আমাকে বলদ বললি? আরে দোস্ত, ওটা বদল হবে না, বলদ হবে। সে যাই হোক, হবে তো একটা। তাই বলে তুই এরকম বলবি? আসলে সরি রে, তুই তো গরুর জাত নোস, তুই হচ্ছিস নির্ঝরের ফুপুর পরের জাত। হ্যাঁ, এবার ঠিক আছে।
আয়রাত আরো কিছু ওদেরকে বলতে যাবে তখন বাইরে থেকে আয়রাতের ডাক দিল। আয়রাত তাড়াহুড়ো করে ওদের কাছ থেকে বাইরে গেল। আয়রাত বাইরে যাওয়ার পর ওরাও রুম ছেড়ে বাইরে বেরিয়ে এলো। আয়রাত রুম থেকে বেরিয়ে সোজা কিচেন রুমের দিকে গেল। কিচেনে আগে থেকে নীলিমা বেগম সহ আরো দুজন তার আত্মীয় উপস্থিত ছিলেন। আয়রাত কিচেনে ঢুকে নীলিমা বেগমকে বললেন, দাও না কাকিমা, মাংসটা আমিই করে দিচ্ছি। নীলিমা বেগম অমনি মুখ ফেঞ্চি দিয়ে ফট করে উত্তর দিলেন, থাক, তোকে আর রান্না করতে হবে না, সারাদিন বাথরুমে গোসল করগে যা। নীলিমা বেগমের কথায় আয়রাত মাথা নিচু করে ফেলল। বাইরের মানুষের সামনে এইভাবে অপমান করা আয়রাত খুব কষ্ট পেল, কিন্তু তার মনের কষ্ট মনেই থেকে গেল। আয়রাত মিনমিনে গলায় বলল, কালকে সেজে গুজে থাকায় গোসল করতে অনেক দেরি হয়ে গেছে কাকিমা, আর এমন হবে না। নীলিমা বেগম আয়রাতের মুখের কথা শুনে তাকে তেড়ে আসলো মারার জন্য, কিন্তু মুহূর্তেই তার চোখ গেল রান্নাঘরের দরজায়। নীলিমা বেগম কিভাবে হাত উঁচু করে দাঁড়িয়ে থাকতে দেখে আয়রাত তার দৃষ্টি অনুসরণ করে সেও পেছন ফিরে তাকালো। গেটের সামনে নির্ঝর দাঁড়িয়ে, তাদের আবারও চোখাচোখি হলো কয়েক সেকেন্ডের জন্য। অশ্রুসিক্ত একজোড়া আখি যুগল, কিন্তু দূর থেকে চোখ দেখে চিনে ফেলা কি খুব বেশি সহজ? তাই নির্ঝরও তাকে চিনতে ব্যর্থ হলো। নীলিমা বেগম অতি দ্রুত তার উঠিয়ে রাখা হাত নামিয়ে আয়রাতকে বলল, আয়রাত, তুই বরং এই সবজিগুলো কেটে রাখ, আমি মাংসটা হলে ওগুলো রান্না করে নেব। আয়রাত তার মাথাটা হ্যাঁসূচক নাড়িয়ে ছোট্ট করে উত্তর দিল, ঠিক আছে কাকিমা। তারপর আয়রাত সবজি কাটতে বসে গেল। আয়রাত নিজের সম্মতি শেষ করার আগে নীলিমা বেগম তাকে সাইড কেটে নির্ঝরের কাছে গিয়ে বলল, নির্ঝর বাবা, তুমি কষ্ট করে হঠাৎ রান্নাঘরে আসতে গেলে কেন? কিছু দরকার পড়লে বলতে, আমরা গিয়ে দিয়ে আসতাম। না কাকিমা, তার কোনো দরকার নেই, তোমার নিজেকে কাজ করো। এই বলে নির্ঝর ফ্রিজ থেকে একটি জলের বোতল বের করে রান্নাঘর ছেড়ে বেরিয়ে গেল। নির্ঝরের মনোভাব আগের মতোই স্বাভাবিক ছিল। যে নীলিমা বেগম বুঝতে পারল না নির্ঝর পুরোটা সময় ধরে আয়রাতকে তার বলা কথাগুলো শুনতে পেয়েছে কিনা। তিনি একটু চিন্তিত হয়ে পুনরায় কাজে মনোযোগ দিলেন। আয়রাত সবজি কাটছে আর মনে মনে ভাবছে, নির্ঝর ভাইয়া দরজার কাছে দাঁড়িয়েছিল, তাহলে কি তিনি কাকিমার বলা কথাগুলো শুনতে পেয়েছে? যদি পেয়ে থাকে তাহলে উত্তর দিল না কেন? তাহলে কি ও সত্যি আমাকে ভালোবাসে না? আয়রাতের বেশ মন ক্ষুণ্ণ হলো। বেলা 11টা বাজে। সবাই খেয়ে দিয়ে নিজেদের রুমে রেডি হচ্ছে এধিকার শ্বশুর বাড়ির রিসেপশন পার্টিতে যাওয়ার জন্য। বাড়িতে অনেক আত্মীয় স্বজনের ভর্তি। অনেক মানুষ খাওয়া দাওয়া করায় তাদের এক গাদা এটু বাসনপত্র মাজতে ব্যস্ত আয়রাত। আয়রাতের ছোট রুমটিতে বসে আছে জিনিয়া ও লিজা। তারা মূলত আয়রাতের আসার জন্য অপেক্ষা করছে। আয়রাত এলে তারা সবাই একসঙ্গে রেডি হবে এই জন্য, কিন্তু তার আসার নাম গন্ধ নেই। তাই ওরা লেট হয়ে যাবে ভেবে দুজনে মিলে ছাদে গেল আয়রাতের কাছে। আয়রাত সেখানেই বাসন মাজছিল। প্রত্যেক দিন রান্নাঘরের বেসিনে বাসনপত্র মাজলেও আজ বাসনপত্র অনেক বেশি হয়, সে ছাদে এসেছে। এই অ্যাওয়ার্ডটার তুই একমাত্র যোগ্য, হাসতে হাসতে বলল নির্ঝর। পুরুষালী কণ্ঠস্বর শুনতে পেয়ে আয়রাত ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকায়। নির্ঝর সবে মাত্র গোসল করে এসেছে। পরনে তার শুধুমাত্র একটি টাওয়েল, খালি গায়ে বিন্দু বিন্দু জলের কণা জমে আছে। শরীরে কোনো পোশাক না থাকায় বুকে খাঁজযুক্ত মাংসপেশিগুলো দৃশ্যমান হয়ে উঠেছে। মাথার ঝাঁকড়া চুলগুলো কপালে ছড়িয়ে ছিটিয়ে কপালের সঙ্গে লেপটে আছে। আয়রাত এক দৃষ্টিতে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। নির্ঝর আয়রাতকে এমন ভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখিয়ে ওর কাছে এসে নিজের চুলগুলো হালকা নাড়ায়। নির্ঝরের চুলে থাকা জলের ছিটায় আয়রাতের ঘুর কাটে। আয়রাত নির্ঝরকে দেখতে এতটাই মগ্ন ছিল যে ওর খেয়ালই নেই নির্ঝর কখন তার কাছে এসে দাঁড়িয়ে আছে। নির্ঝর মূলত গোসল ছেড়ে তার জামা কাপড়গুলোর সাথে মিলতে এসেছিল। আজকে সবাই ব্যস্ত আছে দেখে নির্ঝর নিজের ড্রেস আর নিজেই মিলতে এসেছে। আজ কত বছর পর ও নিজের জামা নিজে মিলছে। বিদেশে থাকাকালীন তো সব কাজ সে সার্ভেন্টদেরকে দিয়ে করায়, কিন্তু আজ তাকে নিজের হাতে করতে হচ্ছে। তবুও সে ব্যাপারটাই কোনো বিরক্ত হলো না, বরঞ্চ আনন্দের সহিত নিজের জামাগুলো তারে মেলতে লাগলো আর আয়রাতকে এটা ওটা বলতে লাগলো। আয়রাতের ততক্ষণে বাসন কুসন মাজা শেষ হয়ে গেছে। আয়রাত নির্ঝরের কথায় বিরক্ত হয়ে ওকে বলল, অযথা এত কথা খরচ না করে আমাকে একটু হেল্প করলেও তো পারেন। দেখতে পাচ্ছেন না এত ভারী ভারী জিনিস আমি ওঠাতে পারছি না, এসে সাহায্য করুন আমায়। নির্ঝর কিছুক্ষণ সেই স্থানে দাঁড়িয়ে থেকে আয়রাতের কাছে এগিয়ে আসে আর বলে, ঠিক আছে, তুই বেস্ট সার্ভেন্ট অফ ইয়ার হওয়ার জন্য তোকে একটু তো সাহায্য করাই যায় নাকি? নির্ঝর আয়রাতকে সার্ভেন্ট বলার জন্য আয়রাত তাকে একটা মুখ ফেন্সি দিল। তোর মুখ এমনিতেই বাঁকা, মুখ ফেন্সি না দিলেও পারতি, অযথা মুখ ফেন্সিকে অপমান করা হলো। এই বলে নির্ঝর এগিয়ে আসে একটা বড় ডেকচির কাছে। আজ রাতে খুব রাগ হলো, কিছু বলতে চাইলো, কিন্তু এখন কিছু বললে যদি নির্ঝরের থেকে সাহায্য না করে সেই ভয়ে নিজের মুখ বন্ধ রাখলো।
তারপরে সে ওর ডেকচিটা ধরার জন্য এগিয়ে এলো। দুজনে একসঙ্গে ধরলে ভারী কম লাগবে এই ভেবে নির্ঝর যে ডেকচিটা ধরার জন্য হাত লাগাবে, আয়রাত অমনি একটা ইটের উপর হোঁচট খেয়ে ডেকচির ভেতর এসে পড়লো। নির্ঝর একটু রসিকতা করে বলল, পড়লি তো পড়লি, একের ডেকচির ভেতরে পড়লি। আয়রাত নির্ঝরকে খানিক রাগ দেখিয়ে বলল, পড়েছি তো কি হয়েছে, ক্ষমতা থাকলে ডেকচি শুদ্ধ আমাকে উঠিয়ে নিয়ে যাও দেখি। তুমি নাকি জিম করো, আমিও একবার দেখি তোমার কত পাওয়ার। আয়রাতের কথা কর্ণকুহরে প্রবেশ করার সাথে সাথে নির্ঝর তার মুখ আয়রাতের খুব কাছে এনে ফিসফিস করে বলল, আমার পাওয়ার দেখতে হলে তোকে আমার বেঁধে যেতে হবে আয়রাত। নির্ঝরের মুখের ভাষা বুঝতে পেরে আয়রাত লজ্জায় আড়ষ্ট হয়ে চোখ নামিয়ে নিল। আয়রাত এতটাও ছোট নয় যে এমন কথার মানে বুঝবে না, তাই ও ডেকচি থেকে ওঠার জন্য উদ্যত হলো, কিন্তু তার আগে নির্ঝর কোনো বাক্য ব্যয় না করে ডেকচি সহ আয়রাতকে মাথায় উঠিয়ে নিল। নির্ঝর আকস্মিক ডেকচি মাথা তোলায় আয়রাত এপাশ ওপাশে হেলে পড়ল, ভয়ে চিৎকার দিয়ে উঠল, ও মা গো, কে আছো, বাঁচাও, আমি পড়ে গেলাম গো। আয়রাত ভয়ের চোটে থতমত খেয়ে বলল, ভাইয়া প্লিজ ভাই আমাকে নিচে নামাও, আমার খুব ভয় করছে ভাইয়া, প্লিজ আমাকে নিচে নামাও। নির্ঝর স্বাভাবিকভাবে উত্তর দিল, নামাবো কেন, আমার পাওয়ার দেখতে চেয়েছিলে না, এইটুকুতেই হাওয়া বেরিয়ে গেল। প্লিজ ভাই আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন এমন কথা ভুলে উচ্চারণ করব না, তবুও তুমি আমাকে দয়া করে নিচে নামাও। আয়রাত এটা ওটা বলে চিৎকার করেই যাচ্ছে। চুপ, নিজের মুখ বন্ধ রাখ, নালে এখনই নিচে ফেলে দিব, স্টপিট একটা। আয়রাত ভয় আর কোনো কথা বললো না, এই মানুষকে সে একদম বিশ্বাস করে না, যদিও সত্যি সত্যি নিচে ফেলে দেয় তখন। তাই আয়রাত তার মুখে কোনো কথা বলল না, ও চুপচাপ ডেক্সির দুই প্রান্ত দুই হাত দিয়ে চেপে ধরে বসে রইল। লিজাও যিনি আয়রাতের চিৎকার শুনে দুজনে দৌড়ে গেল। তারা কিছু দূর গিয়ে চোখ পড়ল সিঁড়ির দিকে, ওরা হা করে তাকিয়ে আছে সিঁড়ির দিকে, নজর তাদের নির্ঝরের মাথার ওপর ডেক্সির ভেতরে বসে থাকা আয়রাতের ওপর। এতদিন ওরা সবার মুখে শুনে এসেছে মাথায় চড়ে বসা, আর আজ তারা সরাসরি নিজ চোখে দেখতে পেল। ভাবা যায় তাদের কত সৌভাগ্য। লিজা ঝটপট তার প্যান্টটি কবে থেকে ফোনটি বের করে একটি ফটো ক্যাপচার করে নিল। নির্ঝর ধীর গতিতেই সিঁড়ি বেয়ে নামছে আর মাঝে মাঝে ডেকচিটিকে ঝাঁকুনি দিচ্ছে। নির্ঝর যখনই ঝাঁকুনি দিচ্ছে আয়রাত তখনই এদিক সেদিকে হেলে পড়ছে আর ভয়ে জোরে চিৎকার করছে। নির্ঝর সিঁড়ি বেয়ে নেমে এসে ড্রয়িং রুমের এক কোণে এসে দাঁড়ালো, তারপর মাথা থেকে ডেকচিটা নামালো। আয়রাত কাঁদতে কাঁদতে নিচের চোখ মুখে লাল করে ফেলেছে। নির্ঝর মাথা থেকে ডেকচিটা নামানোর সঙ্গে সঙ্গে আয়রাত ডেকচির ভিতর থেকে অতি দ্রুত উঠে আসে। তারপর নির্ঝরের কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে নাক টেনে টেনে বলল, শয়তান একটা, আপনার কখনো ভালো হবে না। ও রিয়েলি রাত্রিবেলায় দয়া করে আমার রুমে আসিস, বুঝিয়ে দিব তা কার খারাপ হবে আর কার ভালো। তারপর নির্ঝর হাসতে হাসতে নিচের রুমের দিকে প্রস্থান করল। এই গল্পের পরবর্তী অংশ আমাদের নতুন চ্যানেলে আপলোড হয়ে গেছে। এই গল্পের পরবর্তী অংশের লিংক কমেন্ট বক্সে পিন করে দেওয়া হয়েছে, সবাই লিংকে ক্লিক করে এই গল্পের পরবর্তী অংশ দেখুন। আর সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এখনো কমেন্ট বক্সে লিংক পাননি, একটু অপেক্ষা করুন, এই ভিডিওর ওপরে গল্পগুলো ভেসে উঠবে, সেখান থেকে ক্লিক করে গল্পগুলো দেখে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।